সেখানে এম দেওয়া আছে 50, জি হচ্ছে 9.8, ভাই হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে 200। এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আমাদেরকে মিটারে নিতে হবে। এটা হবে 10^4। এখন 200 থেকে 10^4 কীভাবে আসলে সেটা অনেকের ক্ষেত্রে কনফিউশন হতে পারে। দেখো 200 যদি সেন্টিমিটার থাকতো আর মিটারে কনভার্ট করতে হলে কী লিখতাম বলো তো? 200 সেন্টিমিটার সমান হচ্ছে 200 ইন্টু 10^2 মিটার, রাইট? এখন যদি এখানে স্কোয়ার দেওয়া আছে, আমরা কী করবো? এটাকে স্কোয়ার দিয়ে দেবো, তাহলে এটা কী হয়ে যায়? 10^4। ইজ ইট ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। السلام عليكم ورحمة الله. رب زدني علما رب يسر ولا تؤسر وتمم علينا بالخير. নটরডেম হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজের ফিজিক্স সাবজেক্টের কোয়েশন সলভ উইথ এক্সপ্লেনেশন শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। দেখো ফার্স্টে কী বলা আছে, 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবৎ 4 মিটার/সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? তো একে সাথে এখানে দুটো কোয়েশন দিয়ে দিছে। তুমি আইডেন্টিফাই করবা যে কী কী দেওয়া আছে এবং সাথে সাথে সেটা পেন্সিল দিয়ে ছোট্ট করে লেখার চেষ্টা করবা। এটা তোমার কোয়েশন সলভ করতে অনেক হেল্পফুল হবে। দেখো এখানে বেগ দেওয়া আছে, সাপোজ আমরা ধরলাম ভি, তারপর কি আছে 5 সেকেন্ড যাবত টাইম দেওয়া আছে, তারপর মিটার/সেকেন্ড স্কোয়ার ধরুন এ দেওয়া আছে। গাড়িটির শেষ বেগ কত? তাহলে আমাদের কি এটা ধরতে হবে ভি মানে শেষ বেগ, আর এটাকে ধরো আমরা ইউ। আচ্ছা, ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? তো এস আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, ফার্স্টেই আমরা শেষ বেগটা বের করব। তো শেষ বেগ বের করার ক্ষেত্রে এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হতে পারে? তো ডিরেক্টলি আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা কি ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এ টি, রাইট? এটা 54 কিলোমিটার/আওয়ার বেগে দেওয়া আছে, আমাদেরকে মিটার/সেকেন্ডে কেউ নিয়ে আসতে হবে, রাইট? 54 ইন্টু হচ্ছে কিলোমিটার থেকে তুমি যদি মিটারে নিতে চাও তাহলে 1000 গুণ করতে হবে। আর এটা যেহেতু পার আওয়ারে আছে, আমরা কী করবো 34 ভাগ করে ফেলবো পার 3400, রাইট? দেখো এখানে 0000 কাটাকাটি যায়। তারপর এখানে যদি আমরা ছোটদের মধ্যে একটু চিন্তা করি, 2 10-এর মধ্যে কবার যায় 5 বার, এদিকে 18 বার, 34। আমরা যদি এখন 18 আর 54কে আরেকটু ছোটো করি, 9 54-এর মধ্যে কবার যায় 9×2 = 18, 5 6 30, 2 30-এর মধ্যে কবার যায় 15। সো এখানে আদিবেগটা কী হবে? আদিবেগটা হবে 15 মিটার/সেকেন্ড। ত্বরণটা কী আছে বলো তো? 4 ইন্টু টি, 5 সেকেন্ড, রাইট? 35। সো আমরা ভিটা পেয়ে গেলাম, রাইট? এখন কি বলছে যে ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে, মানে যত সময় ত্বরণ ছিল ঠিক সেই সময়টাতে দূরত্ব কত অতিক্রম করবে। তাহলে আমরা দূরত্বের জন্য কোন ফর্মুলাটা ইউজ করতে পারি? এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, রাইট? আদিবেগটা আমরা কি বের করছিলাম 15, সময় হচ্ছে 5 প্লাস হাফ 4 ইন্টু হচ্ছে আবার 5 স্কোয়ার। সেটা কি হিসেব করবো? দেখো এই যে 2 কাটা যায়, 2 আর 4 কাটা যায়, 2 হয় 25 দিয়ে কত 5 5 25, 25 দিয়ে 50, 5 কত 75, রাইট? 75 আর 50 কত হয় 125। তাহলে কারেক্ট আনসার কী হবে বলো তো? কারেক্ট আনসার হবে 125 মিটার। আচ্ছা, ধ্যান দেখো কি আছে, তড়িৎচুম্বক আবিষ্কারের জন্য ফ্যারাডে কয়টি পরীক্ষা করেছিলেন বলো তো? ফ্যারাডে 2টি পরীক্ষা করেছিলেন। ফ্যারাডে তড়িৎচুম্বক আবেশটা একটু দেখে নাও। এখন এটা আবার বলো না এটা কীভাবে কাজ করে। এই যে ম্যাগনেটটা আছে, ওই ম্যাগনেটটাকে একটা কুণ্ডলীর ভিতর দিয়ে আনা নেওয়া করলে লাইটটা জ্বলে ওঠে। এটা হচ্ছে ফ্যারাডের একটা সফল আবিষ্কার। আর এই লাইটটা কেন জ্বলে ওঠে? এটা মূলত চুম্বকীয় আবেশের কারণেই জ্বলে ওঠে। নেক্সট দেখো কি আছে, একটি বালক 50 নিউটন বল দ্বারা 20 কেজি ভরের একটি বক্সকে ধাক্কা দেয়, বক্সটির ত্বরণ কত হবে? এখানে ত্বরণটা বের করতে বলছে। তাহলে বলো তো এখানে কোন ফর্মুলাটা হবে? F equals to ma equal to হবে F by m, 50
বাই হচ্ছে কত 20, তো 5/2 হচ্ছে 2.5। দেন দেখো কি আছে, ক্ষমতার মাত্রা। আমি কখনো মাত্রা মনে রাখি না, এটা হচ্ছে ডিরেক্ট যে ফর্মুলা আছে ওইখান থেকে বের করা যায়। এখান থেকে তুমি যদি কাজের যে মাত্রা সেটা তুমি যদি জানো, এক্ষেত্রে তুমি ক্ষমতার এককটা ডিরেক্ট বের করতে পারো। তবে যারা পারবে না তাদের জন্য হচ্ছে FS বাই টি, রাইট। এখন বলো তো বলের মাত্রা কি? যে বলের মাত্রা এটা তোমাকে ডিরেক্ট মনে রাখতে হবে। আচ্ছা, বলের মাত্রাটা কি বলো তো? বলের মাত্রাটা হচ্ছে ml/t²। তখন বলের মাত্রাটা তোমার জানলে অনেক কাজে দেবে এবং খুব শর্ট টাইমে মাত্রাটা বের করতে পারবা। তারপর দেখো দূরত্বের মাত্রা কি, সেটা হচ্ছে L, আর সময়ের মাত্রা কি T। সো এখান থেকে আমরা ডিরেক্ট কি বলতে পারি যে M আর হচ্ছে LL কি হয়ে যায় L², আর নিচের টি উপরে উঠে যায়, তাহলে কি হয় T⁻3, রাইট। এভাবে বের করা যায়। দেন দেখো কি আছে, কোন স্থানের বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ চাপের সমান, পারদের ঘনত্ব 13,600 kg/m³ হলে ওই স্থানের বায়ুর চাপ কত? এখানে পারদের স্তম্ভের উচ্চতা বলা আছে, কারণ আমরা কি জানি যে উচ্চতার একটা হচ্ছে সেন্টিমিটার, এটাকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে, এটা মাথায় রেখো। তারপর কি আছে, পারদের ঘনত্ব দেওয়া আছে রো। এখান থেকে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো বলো তো? P হচ্ছে H রো জি। তো সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে আমরা যদি মিটার আনি তো 76 বাই হচ্ছে 100 করলে কি হয় বলো তো 0.76 ইন্টু হচ্ছে রো কত, ঘনত্ব কত আছে 13,600 ইন্টু হচ্ছে জি 9.8। এখান থেকে ডিরেক্ট আনসারটা কি হয় বলো তো? ক্যালকুলেটরে সাইন্টিফিক যে মানটা আছে ওটা লিখবা 1.01 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ারও দিতে পারো, আবার এটাকে কি লিখতে পারবা তুমি, আবার এখানে যে কোনো একটা ইউজ করবা, হয়তো নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। আই থিঙ্ক প্যাসকেল লেখাটাই বেটার হবে। আচ্ছা দেন দেখো কি আছে, স্বাভাবিক চাপে পারদের হিমাঙ্ক -39°C এবং স্ফুটনাঙ্ক 357°C, উক্ত চাপে ফারেনহাইট স্কেলে পারদের হিমাঙ্ক স্ফুটনাঙ্ক কত হবে? এখানে একটা ফর্মুলা নিশ্চয়ই জানো, C/5 = F-32/9। দেখো পারদের হিমাঙ্ক ডিগ্রি সেলসিয়াস মান দেওয়া আছে, হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের জন্য ফারেনহাইট স্কেলে কি মান হবে সেটাকে আমাদের আলাদা আলাদাভাবে বের করে দেখাতে হবে। হিমাঙ্কের জন্য সেখানে হিমাঙ্কে -39°C দেওয়া আছে, রাইট। সেটাকে আমরা যদি ধরি -39°C বাই হচ্ছে 5 হবে F-32/9 মাইনাস 32 5-এর মধ্যে কবার যায় বলো তো? 5 দিয়ে 10, 10 শূন্য হলে 1, 5 3 5 15, 15 হচ্ছে 16, এটা হবে -351। তো এখান থেকে আমরা ডিরেক্ট যদি বলি F হবে 351 দেওয়া আছে, রাইট। 351 মাইনাস হবে 160, প্লাস হবে, কারণ এখানে মাইনাস আছে, এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, আর এদিকে 5 আছে ওইটা ডিরেক্ট একটা নিচে চলে আসবে। এখানে কারেক্ট আনসার কি হবে -38.2। স্ফুটনাঙ্কের জন্য যদি বের করি 357°C মান দেওয়া আছে। সো আসলে সেমভাবে তুমি এটার মান বের করবা, এখানে দেখবা তুমি এফ এর মান বের হচ্ছে কি F' ধরবো আমরা এখানে F', যেহেতু স্ফুটনাঙ্ক 674 হচ্ছে কত। এখন দেখো তো এখানে কারেক্ট অপশনটা কোথায় আছে, -38.2°F, এটা হবে, রাইট। এখান থেকে শুধুমাত্র হিমাঙ্কটা বের করতে পারতা, তাহলেই সলভ হয়ে যেত। দেন দেখো কি আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড এর মান দেওয়া আছে হলে পানিতে আলোর বেগ নির্ণয় করো। পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে মিউ 1.33। সো এখানে যেহেতু শূন্য মাধ্যমে আলোর বেগ বলছে, এটাকে আমরা ধরবো হচ্ছে C0, আর পানিতে আলোর বেগ বের করতে বলছে আমরা বলবো CW। যেহেতু এখানে পানির প্রতিসরাঙ্ক বলছে, এটা হবে এটা W, রাইট। আচ্ছা এখন আমরা কোয়েশ্চেনটা একটু সলভ করবো। এখানে কোন ফর্মুলাটি ইউজ করতে পারি আমরা, সেটা হবে এটা W হচ্ছে C0
বাই CW। এখানে তো আমরা পানিতে আলোর বেগ বের করবো, তাই না? তাহলে হবে CW ইকুয়াল টু হচ্ছে C0 বাই হচ্ছে ইটা W 3 ইন্টু 10⁸ বা ইটা W কি দেওয়া আছে 1.33, সেটা হচ্ছে 2.26 ইন্টু 10⁸, রাইট? নেক্সট দেখো কি আছে, একটি বাল্বের গায়ে 100 ওয়াট থেকে 220 ভোল্ট লেখা আছে। এর ফিলামেন্টের রোধ কত? এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? এখানে আমাদেরকে তড়িৎ প্রবাহটা বের করতে হবে, মানে আই এর মানটা বের করতে হবে। ভোল্ট দেওয়া আছে ভি, তারপর হচ্ছে পাওয়ার দেওয়া আছে ওয়াট। আমি যেটা একটা সূত্র লিখে ফেলি, কি চাইছে বানাচ্ছে সেটা আমি দেখি না, যে PVI। এখানে তড়িৎ প্রবাহটা ডিরেক্টলি এখান থেকে বের করা যাবে। এই সূত্র থেকে আমাদেরকে রোধ বের করতে হবে আগে। আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। তাহলে এই যে ভি আর ভি কী হয়ে যাবে ভি স্কোয়ার, আর নিচে হবে আর, রাইট? সেখান থেকে হবে আর ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই পি। সো এখানে 220 ইন্টু 220, রাইট? আর হচ্ছে 100, 484। সো এই যে এটি হবে কারেক্ট আনসার। আমাদেরকে তড়িৎ প্রবাহটাও বের করতে হবে। সো এখান থেকে আমরা কী লিখবো, আই ইকুয়াল টু হচ্ছে পি বাই ভি, পাওয়ারটা কি হচ্ছে 100 বাই 220। সেটা কাটাকাটি করে কি হয় 5 বাই হচ্ছে 11, তাহলে 50 মধ্যে কভার যায় 0.4, তারপর হচ্ছে আরও 5 বার যায়, তাহলে কি হয় কারেক্ট আনসার হবে এই যে ডি। আচ্ছা দেন দেখো কি আছে, 50 মিটার উচ্চতা লাইনের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেখানে জি এর মান দেওয়া আছে, বের করতে বলছে হচ্ছে কত বেগে, মানে ভিটা বের করতে বলছে, আর 50 মিটার হাইট দেওয়া আছে কোনো বস্তুকে ছেড়ে দিলে। আচ্ছা আমাদেরকে হাইট বের করতে হবে। দেখো আমরা এখানে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখতে পারতাম, টাইমও এখানে তো টাইমও নাই, আবার হচ্ছে গিয়ে ত্বরণ দেওয়া নেই। তো শুধু শুধু ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। আমরা কী করবো, পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH, এই ফর্মুলাটা ইউজ করব। সেখান থেকে লিখলে আমরা যদি বলি আধি বেগটা কী হবে বলো তো, এখানে যেহেতু উঁচু দালানের ছাদ থেকে বলছে, তো আধি বেগটা কী ছিল 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু কী হবে বলো তো, ইন্টু হচ্ছে 50, 980। সো এটাকে আবার রুট করতে হবে, তাহলে কি হয় মোটামুটি 31.3 মিটার পার সেকেন্ড, 31.3 মিটার পার সেকেন্ড। দেন নেক্সট দেখো কি আছে, একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। সো এটাকে আমরা ধরলাম মাইনাস ভি, একটাকে ধরলাম হচ্ছে স্মল ভি, একটাকে ধরলাম মাইনাস ক্যাপিটাল ভি। এম ইউ ইকুয়াল হবে মাইনাস এম ক্যাপিটাল ভি, রাইট? সো এখান থেকে বলো তো আমাদেরকে কী বের করতে বলছে, বন্দুকের পশ্চাৎ বেগ, মানে এখানে যে ভিটা বের করতে বলছে, রাইট? গুলির ভর 10 গ্রাম, তো 10 গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে কি হবে 10/1000, তাহলে এটা কী হবে বলো তো 0.01 ইন্টু হচ্ছে ইউ, ইউ কত, এখানে মাইনাস এমটা নিচে চলে আসবে, নিচে চলে আসলে বলতো মাইনাস এমটা কি ছিল বন্দুকের ভর 2 কেজি ইকুয়াল হবে ভি। সো এখানে ভিটা কি হবে বলতো 0.01 ইন্টু 100 ইকুয়াল টু হবে 1। ইজ ইট ক্লিয়ার? তাহলে বলতো 5/2 ইকুয়াল টু কত হবে মাইনাস 2.5, রাইট? আচ্ছা নেক্সট দেখো কি আছে, এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট, এটা একটা মুখস্থ টাইপের কোয়েশন। এটা হবে 746 ওয়াট। নেক্সট কি আছে, জুতা পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ভর 50 কেজি, তার জুতার তলার ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কোয়ার হলে মাটিতে জুতার চাপ বের করো। ক্ষেত্রফল হচ্ছে এ, মাটিতে জুতার চাপ
পি বের করতে বলছে। সো ডিরেক্ট ফর্মুলা ইউজ করবা, পি কে হচ্ছে এফ বাই এ, মানে একক ক্ষেত্রফলের যে বল চাপ প্রয়োগ হয় সেটা হচ্ছে মূলত চাপ, রাইট? এফ ইকুয়াল টু কী হবে বলো তো? এফ ইকুয়াল টু হবে, এখানে ডিরেক্ট যদি আমরা মানটা বসাই, দেখো মহিলার ভর হচ্ছে 50, যের মান 9.8 ভাই হচ্ছে এক, ক্ষেত্রফল কত ছিল? 200 সেন্টিমিটার স্কোয়ার, রাইট? এখানে সেন্টিমিটার আছে, এটাকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট করতে হলে আমরা কি করব? 200-কে আমরা 100 দ্বারা ভাগ করব। যে কোনো স্কোয়ার দিয়েছে, এটা কি করবা? এটাকে স্কোয়ার করে ফেলবা। আর 100 স্কোয়ার হচ্ছে 100, রাইট? সো এখন এই যে 0 0 কাটা যায়, রাইট? এটা যদি কাটা যায় তাকে কি বলতো? 2/100, 2/100কে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 10 ইনভার্স 2। ইজ ইট ক্লিয়ার? সো এটাকে যদি এখন ক্যালকুলেশন করো তাহলে দেখবে এক্সাক্ট আনসার বের হয় কি 2.45 ইন্টু 10⁴ প্যাসকেল। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন বলো তো গ্লিসারিনের সাপেক্ষে কাচের প্রদূষণাঙ্ক 1.09, কাচের প্রদূষণাঙ্ককে আমরা যদি ইটা জি ধরি, গ্লিসারিনে আলোর বেগ 2.04 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এবং গ্লিসারিনের আলোর বেগটাকে যদি আমরা সিজি কি ধরা যাবে? সিজি প্রাইম ধরলাম, গ্লাস আর গ্লিসারিন দুটোই তো জি দ্বারা হয়, তো আমরা এটাকে প্রাইম ধরলাম। আমরা একটু আগে এরকম একটা ম্যাথ সলভ করছি যে কি হবে, ইটা জি ইকুয়াল টু হচ্ছে, সলভ করার জন্য আর কি বলতেছি, আগের কোয়েশ্চেনটা তুমি যদি নোটিস করো তাহলে দেখবে সেম এজলে সেম, যারা প্রদূষণাঙ্গন মানটা দেওয়া ছিল ওইটার আলোর বেগের মানটাও ঠিক নিচেই ছিল, রাইট? আর যেটা অজানা সেটা উপরে ছিল। এরকমভাবে থাকবে বেসিক্যালি, এত কঠিন দিবে না। আমাদেরকে কাচের মধ্যে যে আলোর বেগ সেটা আমাদেরকে বের করতে হবে। তো সিজি ইকুয়াল টু হবে সিজি প্রাইম হচ্ছে ইটা জি, 2.04 ইন্টু 10⁸ বাই হচ্ছে ইটা জি, এটা জি কত? 1.09। সো এখানে ক্যালকুলেশন করলে এক্সাক্ট আনসার কি বের হয়? 1.87 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, রাইট? আচ্ছা, নেক্সট দেখো কি আছে। কোনো তারের প্রান্তদ্বয়ের বিভবান্তর 10 ভোল্ট, এর রুট 2 ওহম এর মধ্যে, এর রুট 2 ওহম হলে এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে চলবে? এটা বের করতে বলছে। বিভবান্তর মানে আমরা এখানে ডেরিভি ধরতে পারি বা ভিও ধরতে পারি, তড়িৎ প্রবাহটা বের করতে হবে। আমি ডিরেক্ট ফর্মুলা ইউজ করবো, আই ইকুয়াল হচ্ছে ভি বাই আর, সব কিছুর মানি দেওয়া আছে, জাস্ট আইটা বের করতে হবে। তো ভি হবে 10 আর রুট কত? 2, তাহলে এটা হবে 5 এম্পিয়ার। একদম ইজি ছিল। দেন দেখো কি আছে, HFE ল্যাঞ্জ কোন দেশের বিজ্ঞানী ছিলেন? মনে হচ্ছে একজন রাশিয়ান বিজ্ঞানী। একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে 45 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত? ত্বরণ বের করতে বলছে। এখানে খুবই চেনা একটা ফর্মুলা, এ ইকুয়াল হবে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তো শেষ বেগ হচ্ছে 45 মাইনাস দেবে কত? 5 বাই হচ্ছে টি, 10 সেকেন্ড, এখানে হবে 45 থেকে 5 বাদ দিলে কত হয়? 40 বাই 10 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে মিটার পার সেকেন্ড কিউব দিছে, দেখে আনসার করে দিও না আবার। দেন দেখো কি আছে, 20 কেজি ভরের একটি বস্তুর উপর 2000 নিউটন বল, এই যে ভর দেওয়া আছে কত? এম, 2000 নিউটন বল, এফ দেওয়া আছে 0/1 সেকেন্ড, টি দেওয়া আছে। তো সমবেগে কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তন, একটা ফর্মুলা নিশ্চয় জানা আছে, ডেল পি ইকুয়াল টু হবে এফ টি, এটা যে ভরবেগের পরিবর্তনের ফর্মুলা। সো এখান থেকে
ডিএলপি আমাদেরকে বের করতে হবে। সব কিছুর মান দেওয়া আছে 2000। এটাকে মূলত বলা হয় যেতে পারে একটা ঘাত বল, ভেরিয়েবলের পরিবর্তন আর ঘাত বল সমান, ইন্টু হচ্ছে টি হচ্ছে 0.1। সো এখান থেকে 0.1 আর 1/10 থেকে কি কথা সেটা তো জানো, তাই না? সেখান থেকে একটা 0 বাদ যাবে, এটা হবে 200 মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো কি আছে, 200 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি ভরের একজন দৌড়বিদ প্রথম হন। তিনি এতে সময় নেন 25 সেকেন্ড। দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল? দেখো এখানে এস এম টি রয়েছে, আমাদেরকে বের করতে হবে গতিশক্তি কে। আমরা যদি এখানে গতিশক্তির ফর্মুলাটি ইউজ করতে চাই কী হবে বলতো, কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, রাইট? এখানে দেখো তো আমাদের এখানে এম দেওয়া আছে কিন্তু ভিটা ডিরেক্টলি দেওয়া নেই, আমাদেরকে এখানে ভিটা বের করতে হবে। তুমি একটা ফর্মুলা নিশ্চয়ই জানো, এস ইকুয়াল টু ভিটি। এস কে দেওয়া আছে, এস হচ্ছে 200 মিটার আর এদিকে টি হচ্ছে 25 সেকেন্ড। সো এখানে আনসারটা কী হবে, 25 100-এর মধ্যে যায় 4 বার এবং 200-এর মধ্যে যায় কবার 8 বার, তাহলে মিটার পার সেকেন্ড। এখন হচ্ছে আমরা এখানে ভি এর মানটা বসাই এবং এম এর মানটা বসাই। হাফ এম এর মান কত, 60 কেজি ইন্টু হচ্ছে 8 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 30 আর এদিকে হচ্ছে 8 স্কোয়ার, 64 আর 30 গুণ করলে কত হয় বলো তো? সেটা হয় হচ্ছে গিয়ে 1920 জুল। 0 ডিগ্রি দেন দেখে আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 সেন্টিমিটার লম্বা একটি অ্যালুমিনিয়াম পাতের, এটা হচ্ছে এল, 100 সেন্টিমিটার লম্বা একটি অ্যালুমিনিয়ামের পাতের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস। যদি অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ সহগ 23.8 × 10⁻⁶ পার কেলভিন হয়, তবে পাতের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের ফর্মুলাটা কি জানি, সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু হবে দৈর্ঘ্য বৃদ্ধি বাই হচ্ছে আদি দৈর্ঘ্য আর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে আদি দৈর্ঘ্যটা গুণ হবে। এখন দেখো তো আমাদেরকে কী কী বের করতে হবে। যেটা আমরা কীভাবে বের করবো, সেটা হচ্ছে আমরা যদি শেষ তাপমাত্রা যেটা 200 ডিগ্রি থেকে যদি আমরা 0 ডিগ্রি বাদ দিই আদি তাপমাত্রা যেটা সেটা, তাহলে এখানে 200 ডিগ্রি সেলসিয়াস হয়। আর মোস্ট অফ দ্য টাইম তোমাকে কেলভিন এককে নেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে হবে, সেটা হবে 200 কেলভিন। দেখো এখানে আমাদেরকে ডেল এলটা বের করতে হবে। ডেল এল ইকুয়াল টু হবে আলফা ইন্টু এল নট ইন্টু ডেল থিটা। এখন আমরা যদি ডিরেক্ট মানগুলো বসাই, 23.8 ইন্টু 10⁻⁻6 ইন্টু হবে আধা দৈর্ঘ্য। আধা দৈর্ঘ্য ছিল কত? আধা দৈর্ঘ্য ছিল হচ্ছে তোমার 100 সেন্টিমিটার। আর 100 সেন্টিমিটারকে আমরা কী বলতে পারি, 1 মিটার ইন্টু কি ইন্টু হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি কত ছিল? 200 কেলভিন। সো এখান থেকে আমরা যদি ডিরেক্ট গুণ করি তাহলে কত হবে বলতো, সেটা হবে 0.0047 মিটার। নেক্সট কী আছে, বলা আছে যে বায়ু থেকে পানিতে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? দেখো এখানে আপতন কোণ দেওয়া আছে, আপতন কোণটা যদি আমরা ইন্ডিকেট করি আই দ্বারা, আর প্রতিসরণ কোণ হচ্ছে আর। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ককে আমরা কী দ্বারা প্রকাশ করি বলতো, ইটা দ্বারা। এখন বলছে যে বায়ুর সাপেক্ষে, যার সাপেক্ষে বলবে সে দেখবে সামনে, আর কি বলছে পানির প্রতিসরণাঙ্ক বের করতে বলছে, তো এটা হবে ডব্লিউ। সো এখন আমরা যদি ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করি, দেখো এ ইটা ডব্লিউ ইকুয়াল হচ্ছে সাইন আই বাই সাইন আর। এখান থেকে ডিরেক্ট ফর্মুলাটা হবে কী বলছে, আপতন কোণ সেটা কী ছিল, সাইন 30 ডিগ্রি হবে এবং প্রতিসরণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। সো এখানে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 সাইন 90 ডিগ্রি। এখন আমাদেরকে এটা ক্যালকুলেটর ইউজ করতে হবে। আনসারটা কী হবে,
1.538। সো এখানে কারেক্ট অপশন কী হবে 1.538, রাইট? ওকে, দুটি ক্ষুদ্র গোলক এ এবং বিতে যথাক্রমে 9 কুলম্ব এবং 16 কুলম্ব চার্জ প্রদান করা হলো। যদি বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব 0.28 মিটার হয়, তবে তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে উভয় চার্জের জন্য প্রাবল্যের মান সমান হবে? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশন, এতে অনেক আছে। এখানে আমাদেরকে প্রাবল্যের ফর্মুলাটা ইউজ করতে হবে। তো প্রাবল্যের সূত্রটা কী বলতো? সেটা হচ্ছে 1/4 এপসাইলন নট, রাইট, ইন্টু হচ্ছে q/d²। আর এখানে আমাদের কী করবো, 1/4 এপসাইলন নটের ডিরেক্ট একটা মান আছে কি বলতো, 9 × 10⁹9 ইন্টু হবে q/d²। ধরে নেই যে দুটি বস্তু এ এবং বি দুটি বিন্দুতে অবস্থান করছে, রাইট। এখন বলা আছে যে উভয় চার্জের জন্য প্রাবল্যের মান কী হবে, সমান হবে। তো এতটুকু ডিস্টেন্স যদি আমরা এখানে x ধরি, তাহলে বলতো বাকি যে ডিস্টেন্সটা রয়ে যাবে সেটাকে আমরা কী বলতে পারি? টোটাল ডিস্টেন্স থেকে যদি আমরা কী করি, এক্সকে বাদ দিই, তাহলে তো আমরা এই ডিস্টেন্সটার মানটা পেয়ে যাই, রাইট। যেহেতু আমাদের দুটা দূরত্বের কথা বলছে, ধরলাম এটাকে এই দিকটাকে আমরা ধরলাম কি এক্স, রাইট। এখানে আমরা এক্সের জন্য যে প্রাবল্যটা বের করছি এটাকে আমরা কিউটা ধরলাম। এক্সের জন্য প্রাবল্য যদি এখানে কি বন্ধ ধরবো, এটাকে এত হয়, এক্সের জন্য প্রাবল্য যদি এত হয়, তাহলে 0.28 মাইনাস x হোল স্কোয়ার এর জন্য প্রাবল্যটা কী হবে, এটা হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে x ইকুয়াল টু হবে 0.18 মিটার। নেক্সট দেখো কী আছে, একটি ট্রান্সফরমারে 150 ভোল্ট হতে 3000 ভোল্ট পাওয়া গেল। যদি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 200 হয়, তবে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত হবে? সো এটা খুবই কমন একটা কোয়েশন। EP/ES ইকুয়াল টু হবে NP/NS। এখন EP/ES আর NP/NSটা কি? EP হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, এই যে দেখো এখানে পরিচয় দেওয়া আছে। EP হচ্ছে কি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, আর গৌণ কুণ্ডলীর ভোল্টেজকে আমরা কি বলি, ES। এবং মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে বলা হয় হচ্ছে NP, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাকে বলা হয় NS। অল টাইম মানে ইজ প্রপোর্শনাল টু 1/NS, মানে এরা পরস্পর কি ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা যদি কী করি, NS ইকুয়াল টু আমরা যদি মানে বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, NP ইন্টু হবে ES/EP, সেটা টোটালি উল্টে যাবে, রাইট। সেখানে আমরা মানগুলো যদি বসাই, যে NP যে কী ছিল, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ছিল 200 ইন্টু হবে তোমার ESটা কী ছিল বলো তো? ESটা হচ্ছে গৌণকুণ্ডলীর ভোল্টেজ। গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত এখানে বলো? গৌণকুণ্ডলীর যে ভোল্টেজ ওইটা আসলে সবসময় বেশি হয়, এটা মনে রাখবা। গৌণকুণ্ডলীর ভোল্টেজ সবসময় বেশি হয়, তাহলে ESটা কী হবে 3000, রাইট। আর ইপিটা হচ্ছে 150, সেখানে এটা কাটাকাটি চলে যায়। আর এই 15কে আমরা এখানে যদি 2 দ্বারা কী করি, তাহলে 15 2 30, এটা হবে হচ্ছে গিয়ে কি 20, রাইট। সো 20 এবং 200 গুণ করলে কত হয়, সেটা হচ্ছে 4000। আচ্ছা, নেক্সট দেখো কী আছে, 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 6 সেকেন্ড ধরে বল প্রয়োগের পরবর্তী 5 সেকেন্ড এ বস্তুটি 6 মিটার দূরত্ব অতিক্রম করলে প্রযুক্ত বলের মান কত? এখানে একটু কোয়েশ্চনটা একটু ঘুরে করছে, একটু ক্রিটিক্যাল বানানোর চেষ্টা করছে, আসলেও ততটা ক্রিটিক্যাল না। 6 সেকেন্ড ধরে সে বল প্রয়োগ করতেছে, পরবর্তী 5 সেকেন্ড, এর মানে কি, মানে পরবর্তী 5 সেকেন্ডে বল প্রয়োগ করছিল, তাই না? তাহলে টোটাল হচ্ছে তোমার 11 সেকেন্ড। তো 11 সেকেন্ডে বল প্রয়োগ করছে, এর মানে কি, বেগ নিশ্চয়ই ধীরে ধীরে বাড়ছে। আমরা কি জানি, বল প্রয়োগের সাথে সাথে বেগটাও বাড়তে থাকে, আর বেগ যখন বাড়ে তখন ত্বরণটাও নিশ্চয় হয়। তো এক্ষেত্রে আমাদেরকে এখানে ত্বরণটা বের করতে হবে। এখন ত্বরণটা আমরা কত সেকেন্ডে বের করবো, 6 সেকেন্ডে নাকি 5 সেকেন্ডে?
সেটা আমাদের টোটাল টাইমটাই এখানে আনতে হবে। টোটাল টাইম হচ্ছে কি 11 সেকেন্ড। এস ইকুয়াল টু হবে ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার। সো এখানে আমরা আদি ব্যাগটা কী করবো, আদি ব্যাগটা এখানে 0 ধরবো, তাহলে হাফ এ টি স্কোয়ার। অতএব এখান থেকে আমরা যদি বলি এ ইকুয়াল টু কী হবে বলতো, 2টা ওই বেশি গুণ হয়ে যাবে 2s, আর টি স্কোয়ারটা দেখে নিচে চলে আসবে। তাহলে 2 ইন্টু হচ্ছে তোমার দূরত্ব কত ছিল 6 মিটার, রাইট? আর নিচে হচ্ছে টাইমটা কি 11 স্কোয়ার, 6 দিয়ে 12, আর এখানে হচ্ছে 11 কত বলো তো 121, রাইট? সো এখানে 12 এ ইকুয়াল টু হচ্ছে 12/121, রাইট? এখন আমরা এই যে 12/121 বের হয়েছে, এটা আমরা কত সেকেন্ডের জন্য বের করছিলাম, সেটা হচ্ছে 11 সেকেন্ডের জন্য। তবে আমরা যখন এই প্রযুক্ত বলের মানটা বের করব, মানে এফটা যখন বের করব, তখন আমাদের কী করতে হবে, যে ত্বরণটা এখানে ইউজ হবে, মানে এই যে ফর্মুলাটা এফ ইকুয়াল টু এম এ, এখানে তো আমরা আলটিমেটলি আসবো, তাই না? সো এখানে যে ত্বরণটা, ওইটা আসলে কিসের জন্য হয়, 1 সেকেন্ডের জন্য বের করতে হয়। এখন 11 সেকেন্ডের জন্য যদি 12/121 হয়, 12/121 অতএব 1 সেকেন্ডের জন্য হবে। তো 1 সেকেন্ডের ত্বরণটা কীভাবে আমরা বের করবো, আমরা এখানে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার ফর্মুলাটা ইউজ করছিলাম, তো এখানে যদি টি এর মানটা আমরা 1 সেকেন্ড বসাই, তাহলে কী হয় বলো তো, এখানে হবে এস ইকুয়াল টু হাফ এ, রাইট? অর্থাৎ এ ইকুয়াল টু হবে 2 ইন্টু এস এর মান কত ছিল 6, অর্থাৎ 6 দিয়ে 12। তাহলে আমরা ত্বরণটা 1 সেকেন্ডের জন্য কী পেলাম, 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? অতএব আমরা এই এফ ইকুয়াল টু এম এর মধ্যে যদি আমরা এখন এর মানটা বসাই, যে 20 ইন্টু হচ্ছে 12, 20 12 কত বলো তো 240। তো ইট ইজ এ কারেক্ট আনসার। নেক্সট দেখো কি আছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের সমান বলো তো? মনে রাখলেই বেটার, এমনি ফর্মুলা ইউজ করে বের করা যায়। সেটা হচ্ছে কেলভিন ইকুয়াল টু হচ্ছে ফারেনহাইট ডিগ্রি প্লাস 459.67 ইন্টু 5/9। আর অন্যান্যগুলো কেন হয় নাই, এর প্রধান কারণ হচ্ছে দেখো, এটা কেন বলতে পারি c/5 f-32/9, এরকমটা হওয়ার কথা ছিল, তাই না? এটাও তো আসলে কারেক্ট অপশন হয়। এখন এই 5টাকে আমরা কি করছি, এই ডান পাশে আনছি। ডান পাশে আনলে সেটা উপরে উঠে যায়, সেটা তো নিশ্চয়ই জানো। তাহলে এটাও কারেক্ট অপশন। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবৎ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? যতক্ষণ পর্যন্ত সেটা ত্বরণ ছিল, ঠিক সেই সময়টাতে কত দূরত্ব অতিক্রম করছে আমাদেরকে এস বের করতে বলছে। এখানে আমাদের এই দুটো কোয়েশন করছে, চলো আমরা একটা একটা করে সলভ করি। যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ার আছে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে আনতে হবে, রাইট? মিটার পার সেকেন্ডে কীভাবে আনবা, এটা এর আগে একবার সলভ করছি, এটা একটু দেখে নাও। যে কিলোমিটার যেহেতু আছে, এটাকে মনে রাখবে, কিলোমিটার থেকে মিটার আনতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। আর যেহেতু এখানে পার আওয়ার আছে, পার 334 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। এই যে দেখো, ঠিক ওরা এই কাজটা করছে। ক্যালকুলেশন করে কী আসে, 50 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে এখানে শেষ বেগটা প্রথম বের করতে হবে। শেষ বেগটা কী হবে, পি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, যেহেতু এখানে ত্বরণ দেওয়া আছে। সো আদি বেগটা কী ছিল, আদি বেগটা হচ্ছে 15 প্লাস ত্বরণ কত 4, ত্বরণটা কী বলো তো, সেটা হচ্ছে 4 ইন্টু সময় কত 5 সেকেন্ড। তো 4 5 20, 20 আর 15 কত হয়, 20 আর 15 হচ্ছে 35। আচ্ছা, তো দেখো আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করি। আসলে এখানেও শেষ ভেক্টর কোনো প্রয়োজন নাই, এমনিতে বের করছি। তো আমরা যদি একটু চালাক হতাম, অপশনগুলোকে চেক করেই ডিরেক্ট দূরত্বটা বের করে ফেলতাম, রাইট? সেখানে আদি ভেক্টর কী হবে, আদি ভেক্টর দেওয়া আছে হচ্ছে
15 ইন্টু হচ্ছে সময় দেওয়া আছে কত 5 সেকেন্ড প্লাস হাফ কত বলো তো? এটা হচ্ছে এখানে আবার 4 ইন্টু হচ্ছে টি 5 সেকেন্ড 25 সেকেন্ড ডিরেক্ট লিখে ফেলি। সো এটা ক্যালকুলেশন করে আসে 125 মিটার। সো এটা হবে কারেক্ট অপশন। নেক্সট দেখে আছে কোনো বাল্বের গায়ে 10 এম্পিয়ার 220 ভোল্ট লেখা, বাল্বের রোধ কত? এটা এর আগে একবার সলভ করেছি। এটা হচ্ছে এম্পিয়ার মানে আই দেওয়া আছে আর তোমার এখানে ভোল্টেজ দেওয়া আছে, রাইট? এখন আমি এভাবে ডিরেক্ট মনে রাখতাম যে ভি ইকুয়াল টু আই আর, রাইট? রোধ বের করতে হবে, তো এখানে আরটা কী হবে? আর ইকুয়াল টু হবে ভি বাই আই। সো এখানে ডিরেক্ট মানগুলো বসাবো, 220 আই হচ্ছে এম্পিয়ার কত 10 এম্পিয়ার। এখানে বলা নেক্সট হয়ে আছে যে কোনটি অনুদিত তরঙ্গ, সেটা হচ্ছে শব্দ হচ্ছে অনুদিত তরঙ্গ আর আলোটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। নেক্সট হয়ে আছে কোনো ট্রান্সফরমার এর মুখ্য কুণ্ডলীর প্যাচ সংখ্যা 30 ও ভোল্টেজ 220 ভোল্ট, গণকুণ্ডলীর প্যাচ সংখ্যা 200 হলে ভোল্টেজ কত? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে ভিপি আর গণকুণ্ডলীর প্যাচ সংখ্যা হচ্ছে এনএস ভোল্টেজ, আর গণকুণ্ডলীর ভোল্টেজটা আমাদেরকে বের করতে বলছে সেটা হবে ভিএস, রাইট? ভিএসটা আমাদেরকে এখানে বের করতে হবে। এর আগে আমরা যে ম্যাথটা সলভ করেছি সেটা ছিল কি ইপি বাই ইএস এনএস বাই এনপি, রাইট? কখনো বের করতে বলে কি ভোল্টেজ, কখনো বলে তড়িৎ প্রবাহ, কখনো বলে তড়িৎ প্রাবল্য। এখন ফর্মুলাটা কখন কোন ফর্মুলা ইউজ করব এবং যে এনএস বাই এনপি হবে নাকি এনপি বাই এনএস হবে, এটা আসলে একটু ঝামেলা হয়ে যায়। দেখো আমরা এটা কীভাবে মনে রাখবো, ইপি এর সাথে পেজ সংখ্যাটাকে কী ছিল বলো তো? সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, রাইট? এনপি। এবং বলো তো ইপি এর সাথে তড়িৎ প্রবাহের সাথে ভোল্টেজটা কী হবে? ভোল্টেজ সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক হবে? সেটা হবে ব্যস্তানুপাতিক। আবার ইপি এর সাথে তড়িৎ প্রবাহটা সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক হবে? ওটা হবে আবার সমানুপাতিক। এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? সেটা হচ্ছে ভিপি বাই ভিএস ইকুয়াল টু হবে এনপি বাই এনএস। এরকমটা হবে কারণ হচ্ছে এই ভোল্টেজ আর কুণ্ডলীর যে সংখ্যা ওইটা আসলে পরস্পর কি সমানুপাতিক, এর জন্য সেটা হবে ভিপি বাই ভিএস ইকুয়াল টু হবে এনপি বাই এনএস। সেক্ষেত্রে তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি ভিএস এর মানটা পেয়ে যাবা, মানগুলো বসাবা। তো ভিএস এর মানটা কি হবে? 1400 ভোল্ট। ইজ ইট ক্লিয়ার? রিটেন কোয়েশ্চন ছিল। দেন দেখো কি আছে, আধুনিক ক্যালোরিমিটার কে আবিষ্কার করেন? বলতো আধুনিক কিলোমিটার কে আবিষ্কার করেন? মুখস্থ টাইপের কোয়েশ্চন, সেটা হচ্ছে রেগলন্ড। সো এটা আসলে ওরা বুঝিয়ে দিছে যে দেখো অন্যান্য যে থার্মোমিটারগুলো আছে যেমন সেলসিয়াস স্কেল, তারপর কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করছেন? এটা আসলে একদম ইজি বলাটা, কারণ সেলসিয়াস স্কেল কে আবিষ্কার করছেন? বিজ্ঞানী সেলসিয়াস। কেলভিন কে আবিষ্কার করছেন? কেলভিন স্কেল, বিজ্ঞানী কেলভিন। সো এটা স্কেলের সাথে নামের একটা মিল আছে, কিন্তু এই ক্যালোরিমিটারের সাথে বিজ্ঞানীর নামের কোনো মিল নেই। ইজ ইট ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 18, গণকুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 90। মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কি হবে? আইপি। গণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করতে বলছে মানে আইএস। সেক্ষেত্রে আমি বলবো যে দেখো মুখ্য মানে কি? প্রধান। তো প্রধান কি? প্রিন্সিপাল, এই জন্য আসছে হচ্ছে কি পি, রাইট? আর গৌণের ক্ষেত্রে কি হবে? এস। আইএস বাই আইপি ইকুয়াল টু হবে এনপি বাই এনএস। দেখো আমি এগুলো খুবই ইজিলি কী করতে পারতেছি, মানে ফর্মুলাগুলো দাঁড় করাতে পারতেছি, কারণ ওই যে বললাম তোমার এই যে এই একটা লাইন, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা যদি মনে রাখো তাহলে এটা সলভ করা তোমার জন্য একদম পানিবাদ। এটা আর সলভ করছি না, এখানে তুমি মানগুলো বসাবা। বসে কি বলছে যে কর্ণকুণ্ডলীর প্রভাব বের করতে বলছে, মানে আইএসটা বের করতে বলছে। তো আইএসটা এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা সেটা কত বের হয়, সেটা হচ্ছে 1.4 এম্পিয়ার বের হয়। এক্স রে রেখক কি বলতো? এক্স রে রেখক হচ্ছে রন্টজেন। অন্তরকের ক্ষতিসাধক কীভাবে বিদ্যুতের ব্যবহারকে ঝুঁকিপূর্ণ করে সেটা এখানে ডিটেলসে বলা আছে, একটু দেখে নিও। নেক্সট দেখো কি আছে,
ট্রান্সফরমার কী করে? ট্রান্সফরমার আসলে ভোল্টেজ কমায় ঠিক সে হারে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে। মানে যে হারে ভোল্টেজ কমায় ঠিক সে হারে তড়িৎ প্রবাহ কী করে? বৃদ্ধি করে, যাতে ক্ষমতার পরিমাণ সমান বা ধ্রুব থাকে। সুতরাং ট্রান্সফরমার ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উভয়কেই রূপান্তর করে। সরল চৌদ্দ স্পন্দনের বৈশিষ্ট্য কয়টি? সেটা হচ্ছে পাঁচটি কী কী? এর একটি পর্যাপিত গতি, এটা সরল চলিত স্পন্দন গতি, এর তরঙ্গ সঞ্চালনের ত্বরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তারপর হচ্ছে এটি সর্বদা তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে সরলরেখা সমকোণ বা সমান্তরালে চলে। একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে তুমি নিজেই এটা বুঝে যাবা। নেক্সট দেখো কী আছে, কোয়ান্টাম তত্ত্বের উদ্ভাবক কে? বলো তো। কোয়ান্টাম তত্ত্বের উদ্ভাবক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। এটা আমরা কেমিস্ট্রিতে সলভ করেছিলাম। আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন কত সালে হয়? সেটা হচ্ছে 1678 সালে। এবং খুব বিজ্ঞানী করেন সেটা ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্স। বলেন আলো আসলে এক ধরনের তরঙ্গ। আচ্ছা, 1 কিলোওয়াট আওয়ার মানে কত জুল বলো তো? 1 কিলোওয়াট আওয়ার, এখানে যে কিলো আর আওয়ারে একটু ঝামেলা করছে। তো 1 কিলোওয়াট আওয়ার সমান 1000, এই যে কিলোর জন্য আছে এখানে 1000। 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 1000। তাহলে কী হবে? কিলোর জন্য আমরা আনলাম এখানে 1000, তাহলে এটা হবে ওয়াট আওয়ার। এখন আওয়ারের জন্য আরও কিছু আনতে হবে। তো এই আওয়ারের জন্য কী হয়ে যাবে? যদিও এখানে আমরা আলটিমেটলি ওয়াটে যাব, তো এখানে কী হবে? আওয়ারের জন্য আমরা আনবো 3600, রাইট? সো এখানে কারেক্ট অপশানে কী হবে? 3.6 × 10⁶ জুল, রাইট? ওকে। কম্পিউটার নেক্সট দেখে কী আছে, কম্পিউটার অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র কেন? ব্যাখ্যা করো। এটা আমার থেকে তুমি আরও ভালো বলতে পারবা। নেক্সট দেখে কী আছে, আপতিত রশ্মি যে বিন্দুতে আপতিত হয় তাকে কী বলে? আপতন বিন্দু। নেক্সট দেখে কী আছে, কোনো তারের প্রান্তদ্বয়ের বিভবান্তর হচ্ছে 10 ভোল্ট, এর √2 ওহম, এর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে? আই বের করতে হবে। সে আইটা বের করবা, আই ইকুয়াল হবে V/R। সেখানে ভিটা দেওয়া আছে কি 10 ভোল্ট আর √টা হচ্ছে 2, তাহলে এটা হবে 5 অ্যাম্পিয়ার। এটা একদম ইজি ছিল। তারপর কি আছে, +5 কুলম্ব আধান থেকে 0.5 মিটার, এখানে আধান দেওয়া আছে মানে চার্জটা দেওয়া আছে কিউ। কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা কত? কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা কত? সো এখানে আমাদেরকে তড়িৎ তীব্রতা বের করতে হবে। ই ইকুয়াল টু হচ্ছে 1/4πε0 ইন্টু হবে Q/R²। ইজ ক্লিয়ার? সেখান থেকে আমরা কি বলবো, 9 × 10⁹ ইন্টু হবে 5 কত, যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করতে চাও। আর ধরেন তুমি 1/2 লিখতে পারো। তো 1/2 হলে কী হয়ে যাবে? 1/4, আর 4 উপরে হয়ে যাবে, উঠে হয়ে যাবে 4 5 20। তো আবার ক্যালকুলেটরই লাগবে। তো আমি বলছিলাম কি, এত কি না করে ডিরেক্ট এভাবেই এভাবে বুঝে নেবা, তাহলে দেখবা ক্যালকুলেশন করলে তোমার এই মানটা চলে আসে। এককের দিক একটু খেয়াল করতে হবে। দেখো এখানে কি আছে, 40 ওয়াটের একটি বাতি কত ঘন্টা চালালে 2 ইউনিট বিদ্যুৎ খরচ হবে? 40 ওয়াট, এখানে পাওয়ারটা দেওয়া আছে কত ঘন্টা চললে, টাইমটা বের করতে হবে আমাদেরকে। 2 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। সো 1 ইউনিট সমান আমরা কি জানি 1 কিলোওয়াট আওয়ার, 2 ইউনিট সমান হচ্ছে 2 কিলোওয়াট আওয়ার। সেখানে আমাদেরকে ডিরেক্ট কী করতে হবে, ওয়াটে কনভার্ট করতে হবে। 2 × 1000 ইন্টু হচ্ছে কত 3400। সো দেখেছি করলে করতে পারো, না করলেও চলে, এখানে 34 গুণ করতে হবে না। কেন বলো তো? কারণ এখানে আমাদেরকে সেকেন্ডে বের করার কোনো প্রয়োজন নেই, এখানে ঘন্টাতে বের করতে বলছে। সেখানে 2000 রাখলেই হবে। পিটি ইকুয়াল টু হচ্ছে 2 কিলোওয়াট আওয়ার, রাইট? সেখান থেকে আমরা টিটা যদি বের করি 2000, আর এখানে পাওয়ারটা নিচে চলে আসবে 40। সেখান থেকে কী হবে বলো তো, 50 আওয়ার। ওকে, নেক্সট দেখো কী আছে, বাইনারি ধ্রুবক বলতে কী বোঝো? বাইনারি ধ্রুবক বলতে আসলে কী বোঝায় সেটা এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে, একটু দেখে নিও। দেন দেখো কী আছে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক নির্ধারণে আদর্শ হিসেবে কী ধরা হয়?
1/3 ইন্টু 10⁸ ধরতে পারো, বা এটা যদি মনে না থাকে তোমার এটাও লিখতে পারো। আচ্ছা, টেপ রেকর্ডারের ফিতায় কোন চুম্বক থাকে? সেটা হচ্ছে ক্ষণস্থায়ী চুম্বক। এখানে দেখবো অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে এগুলো ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, 5 ESU একটি আধান হতে 0.5 মিটার দূরে তড়িৎ তীব্রতা কত? তো তড়িৎ তীব্রতাকে আমরা বের করতে বলছে, আবারও বের করতে বলছে। তো এর ফর্মুলাটা কি আমরা জানি, ইকুয়াল টু হচ্ছে 1/4πε0 ইন্টু হচ্ছে Q/r², রাইট? সো 9 ইন্টু 10⁹ ইন্টু হবে কিউ, কত এখানে দেওয়া আছে বলো তো? ESU এককে দেওয়া আছে। আমরা ESU একক থেকে আমাদেরকে এখানে কুলম্বে আসতে হবে। 5 ESU সমান হচ্ছে 5 ইন্টু 3.356 ইন্টু 10⁻⁻10। এটা তো তুমি এখানে খুব ইজিলি করে ফেলবা, দেখে হোক আর না দেখে হোক। কারণ 3.35 ইন্টু 10⁻10 এটা শোনার পরে তুমি আজকে এটা এ ধরনের কোয়েশ্চেন ভালো মতো সলভ করতে পারবা, আগামী এক সপ্তাহেও সলভ করতে পারবা। কিন্তু পরীক্ষার আগে হয়তো বা এর ভেতরে তোমার এই প্রশ্নটা আর কখনো সলভ নাও করা হতে পারে। সো এটা এখনই দেখে নাও, এখনই শিখে নাও। এটা আহামরি কিছু না যে 3.3 ইন্টু 10.10, আমি ভেবে মনে রাখতাম 3 আছে আর 10 আছে, রাইট? সো 3.35 ইন্টু 10⁻⁻10 ভাই হচ্ছে r²। আরটা কি এখানে 0.5 মিটার, আগেও আর এর মান কি ছিল 0.5 মিটার, সেখানে হবে স্কোয়ার। এখানে তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে তুমি আনসারটা পেয়ে যাবা 60.408, আবার যদি পারো কুলম। ওকে, নেক্সট দেখো কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য 20 মিটার, লেনের মধ্যে আছে, কম্পাঙ্ক f দেওয়া আছে 20 হার্জ হলে তরঙ্গ বেগ কত? বেগটা হচ্ছে b। সো v ইকুয়াল টু আমরা কি জানি f ল্যামডা। সেখানে ডিরেক্ট গুণ হবে 20 ইন্টু 20 ইকুয়াল টু হবে 400 মিটার পার সেকেন্ড, রাইট? ওকে, ধ্যান দেখো কি আছে, 274 কেলভিন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? সেটা একটু মুখস্থ টাইপের কোয়েশন, সেটা হচ্ছে 33.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? সো এটাও একদম এই যে একটা কোয়েশন বলতে পারো, আমরা কি জানি p² = e² + 2gh। সেখানে আমাদেরকে কী করতে হবে, কি বের করতে বলছে? বেগটা বের করতে বলছে, রাইট? সেখানে আদি বেগটা কী ধরবো? আমরা 0 ধরবো, যেহেতু এখানে ছাদের উপর থেকে বলছে, এর মানে প্রথম শুরুতেটা কী ছিল? 0, রাইট? সো এখানে v হবে v = √2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে h, হচ্ছে 50 মিটার। সেটা তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে পেয়ে যাবা 31.3 মিটার পার সেকেন্ড। সরল যোগের গতি হচ্ছে কিসের উদাহরণ বলো তো? সরল দোলকের গতি হচ্ছে স্পন্দন গতির উদাহরণ। নেক্সট দেখে আছে, 50 কিলোমিটার/আওয়ার বেগে একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত কী করা হয়েছে? এই ত্বরণের প্রয়োগ করা হলো। গাড়িটি শেষ বেগ কত ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? আমার মনে হচ্ছে যে এটা রিপিট কোয়েশন, রাইট? সেটা তুমি নিজে নিজে করে নিও, এর আগেও এরকম একটা কোয়েশন সলভ করেছি আমরা। নেক্সট দেখো কি আছে, একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটি ত্বরণ বের করতে বলছে। সেখানে কী দেওয়া আছে দেখো, ভি দেওয়া আছে সুষম বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে। আচ্ছা, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আদি বেগ, আর এখানে ভি দেওয়া আছে, আর সময়টা হচ্ছে টি। সেখানে ডিরেক্ট ফর্মুলা সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। যে এটা আসলে যে আমি এটা দেখে লিখছি, হ্যাঁ ডেফিনেটলি আমি এটা দেখে লিখছি, কারণ একটু চোখের সামনে ছিল তাই লিখে ফেলতেছি। এটা আসলে একটু ফান করার জন্য বলছি। তো সত্য কথা বলতে এই কোয়েশনটা সলভ করার সাথে সাথে আমার একটা কি মাথায় আসছে কি জানো, ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। সেখানে আলটিমেটলি এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে মূলত এটা আসছে।
সো এখানে আমরা যদি ভি এর মানটা বের করি, এখানে শেষ বেগ কী দেওয়া আছে 45 মাইনাস এটা কী দেওয়া আছে 5, যেটা হচ্ছে 10 সেকেন্ড, সেটা হবে কি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট। আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতা কি? আপেক্ষিক তাপ হচ্ছে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। আর তাপ ধারণ ক্ষমতা কি? সেটা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। একক ভর ইউজ করলেই আপেক্ষিক তাপ কি বলছে? একক আপেক্ষিক এভাবে মনে রাখো, একক আপেক্ষিক। আর তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে কোনো বস্তু বলা থাকবে, মানে এখানে একক ভর নেই, যে কোনো বস্তুর ক্ষেত্রে 1 কেলভিন বাড়াতে। বাকি দেখো বাদ বাকি যে কথাগুলো আছে সেটা প্রায় হুবহু সেম। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, তড়িৎ তীব্রতার একক কি? তড়িৎ তীব্রতার একক হচ্ছে নিউটন পার কুলম্ব। নেক্সট দেখো কি আছে, প্রতিফলক টেলিস্কোপে ব্যবহৃত হয় ড্যাশ দর্পণ। প্রতিফলক টেলিস্কোপে সাধারণত উত্তল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট দেখো কি আছে, ইএসইউ একটি আধান হতে 0.5 মিটার দূরে তড়িৎ তীব্রতা কত? তো 5 ইএসইউ আমরা কি বলছিলাম বলো তো? 1 ইএসইউ হচ্ছে 3.35 ইন্টু 10⁻⁻10। এই যে আমার মুখস্থ হয়ে গেছে। সেখান থেকে ঠিক আগের মতোই এটা তুমি নিজে নিজে সলভ করবা, আর তোমার জন্য HW। নেক্সট দেখো কি আছে, একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড ভেগে 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে 4 মিটার পার সেকেন্ড হয়। গাড়িটা ত্বরণ বের করতে বলছে, এ বের করতে বলছে। এটা কী হবে বলো তো? ইকুয়াল টু হবে ভি মাইনাস ইউ বাই টি। সো অনেকে কী করে, একটু পাকনামি করে, এই যে 20টাকে আগে দিয়ে দেয়, কারণ আমরা কি জানি বড় থেকে ছোটো মানা যায়। হ্যাঁ, বা এখানে যাই হোক শেষ বেগ যেটা আছে ওইটা তোমার ফর্মুলাতে যা আছে তাই, ফর্মুলাতে যা আছে তার মানটাই তুমি আগেই লিখবা। ভি দেওয়া আছে আগে, সেখানে ভিটি হবে আগে। ভি মাইনাস 20 বাই হচ্ছে সময়টা কী বলো তো? সময়টা হচ্ছে এখানে 4 সেকেন্ড, সেখানে কী হবে মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি যদি মন্দল বলতে তাহলে সেটা হবে 4 মিটার পার সেকেন্ড, এখানে কোনো মাইনাস ইউজ হবে না। ইজ ইট ক্লিয়ার? ওকে, দেন থেকে কী আছে, 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? কত বেগে ভিটা বের করতে বলছে, আঘাত করবে, যে মানতে আছে। সো এটাও আগের মতোই কোয়েশন। ভি স্কোয়ার ইকুয়াল টু হবে ই স্কোয়ার প্লাস 2GH। দেখো তুমি এতক্ষণ নিশ্চয়ই দেখছো যে একই কোয়েশন বারবার রিপিট হচ্ছে, তাই না? একই প্যাটার্নের কোয়েশন বারবার রিপিট হচ্ছে। তো এখানে আহামরি কোনো কঠিন কোয়েশন দেয় না, দু একটা থাকতে পারে। তো দু একটা তুমি যেমন পারবে না, অন্য কোনো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পারবে না। কারণ সবাই যদি পারতো তাহলে 100-এর মধ্যে 100 সবাই অনেকেই পেত, কিন্তু 100-এর মধ্যে 100 কয়জন পায়? সেখানে ভি এর মানটা বের করবা, ভি ইকুয়াল টু হবে ইউর মান তো এখানে 0, ভি ইকুয়াল টু হবে √2G ইন্টু H, রাইট। সেখানে ক্যালকুলেশন করে মানটা পেয়ে যাবা। মানটা কী হবে বলো তো? মানটা হবে এই যে 31.3 মিটার পার সেকেন্ড। ওকে, দেন দেখে গেছে ভূপৃষ্ঠের কোনো স্থানে জি এর রাশিমালা হচ্ছে জি ইকুয়াল টু হবে কি বলো তো? জি ইকুয়াল টু JM/r²। সেকেন্ড একক নির্ণয়ে ব্যবহৃত তেজস্ক্রিয় মূল হচ্ছে সিজিয়াম 133। এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন, কিন্তু আমরা অনেকে জানি না এখনও। সেটা হবে সিজিয়াম 133। আচ্ছা, 1 অশ্ব ক্ষমতা ওয়াট কত? এটা হচ্ছে 746 ওয়াট। আচ্ছা, এখানে একটা কথা আছে যে কি 550 পাউন্ড ওজন বল প্রয়োগ করে বলের ক্রিয়ারেখা বরাবর বস্তুর প্রতি সেকেন্ডে সরণ 1 ফুট হলে যে ক্ষমতায় কাজ সম্পন্ন হয় তাকে এক অশ্ব ক্ষমতা বলে। দরকার নেই বা এত কিছু জানার, এটা তোমার এখানে 746 ওয়াট দিলেই হবে। নেক্সট দেখে আছে বার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য ও বার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্যের পার্থক্যকে বার্নিয়ার ধ্রুবক বলে। বার্নিয়ার ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়? ভিজি মানে বার্নিয়ার কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করা হয়। একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পায় 10 সেকেন্ড পরে 45 মিটার পার সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ বের করো। আবারও সেম কোয়েশন,
তোমার HW থাকলে করবা। আবার এই যে এটাও দেখো, এটাও করবা তুমি নিজে নিজে। এটা মনে হচ্ছে রিপিট হচ্ছে কোয়েশনটা। আচ্ছা, 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত 4 মিটার/সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটার শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবেন? সেম কোয়েশন, মনে হচ্ছে রিপিট হয়েছে, এটাও HW। আচ্ছা, নেক্সট দেখো কি আছে। কোনো ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে প্যাচ সংখ্যা 30 এবং ভোল্টেজ 220 ভোল্ট, 210 ভোল্ট। মুখ্য গৌণকুণ্ডলীর প্যাচ সংখ্যা 200 হলে ভোল্টেজ কত? এটা তুমি নিজে নিজে করবা। এই ধরনের কোয়েশন আগে সলভ করে আসছি। আধুনিক ক্যালোরিমিটার কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রেগল্যান্ড। এটা মনে হচ্ছে রিপিট হয়েছে কোয়েশন। আচ্ছা, নেক্সট দেখো কি আছে। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 18, মুখ্য ভাণ্ডে কী ছিল? NP। এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে NS। তো মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 7 অ্যাম্পিয়ার হলে গৌণকুণ্ডলীর প্রবাহ কত? এটা তুমি নিজে নিজে করবা। এই ধরনের কোয়েশন আগে সলভ করে আসছি। নেক্সট দেখো কি আছে। জড়তা ও বলের ধারণা পাওয়া যায় নিউটনের ড্যাশ সূত্র হতে। সেটা হচ্ছে প্রথম সূত্র হতে। জড়তা, আচ্ছা প্রথম সূত্রটা কী ছিল তাহলে বলো তো? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে স্থির বস্তুর স্থির এবং গতিশীল বস্তুর সুষম গতিতে সরল পথে চলতে থাকার যে ইচ্ছা, সেটা হচ্ছে কি প্রথম সূত্র। তো এখান থেকে আমরা কি পাই? জড়তা ও বলের ধারণা পাই। আচ্ছা, সমান্তরাল সন্নিবেশে, আচ্ছা ভাই আমার একটা কোয়েশন, তবে আমার পার্সোনাল একটা কোয়েশন। এই প্রথম সূত্র আবিষ্কার হওয়ার আগে কি মানুষকে আসলে বুঝে নাই? ভাই, একটা বস্তুকে আমি ধাক্কা না দিলে সরতেছে না, সেটাকে আমরা আগে বুঝি নাই। আবার এটা গতিশীল বস্তু, একই বেগে চলতেছে, সেটাকে ধাক্কা দিয়ে তো গতি আর একটু বাড়াতে হয়, তাই না? সেটা তো আমরা আগেও জানতাম। আসলে এমনিতে বললাম, খুবই ডিপলি নেওয়ার দরকার নেই। সমান্তরাল সন্নিবেশে তুল্য রোধের মান আলাদা আলাদা প্রত্যেকটি রোধের মানের চেয়ে ড্যাশ কি হবে তাহলে? সমান্তরাল সন্নিবেশে তুল্য রোধের মান আলাদা আলাদা প্রত্যেকটি রোধের মানের চেয়ে কম। সাপোজ আমরা যদি বলি R1 ইকুয়াল টু হচ্ছে 2, R2 হচ্ছে ইকুয়াল টু 4, রাইট? সো এখানে আমরা এখানে যদি বলি যে সমান্তরালে এই দুটো রোধ যুক্ত আছে, তো এটা আমরা এখানে যদি বসাই, তাহলে তোমরা নিশ্চয়ই জানো দুটো রোধ যদি সমান্তরাল থাকে, ওটা শর্টকাট যে ফর্মুলা সেটা হচ্ছে গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল। 6 8-এর মধ্যে কভার যায়, সেটা অবশ্য 2 এবং 4 থেকে কম, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে সমান্তরালে যে তুল্য রোধ সেটা প্রত্যেকটা সিঙ্গেল যে রোধ ওইটা থেকেও কম হয়, রাইট? এই জন্যই মূলত হচ্ছে এই ড্যাশের মধ্যে কী হবে? কম হবে। ওকে, তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া আবিষ্কার করেন কে বলো তো? সেটা হচ্ছে ওয়ারস্টেড। তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া আবিষ্কার করেন কে? ওয়ারস্টেড। আচ্ছা, তারপর হচ্ছে সংখ্যা লিখতে বলছে, প্রধান ফোকাস কি সেটাও একটু দেখে নেও, অনেক ইজি আছে। নেক্সট দেখো কি আছে। বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হয়? বেগ যদি দ্বিগুণ হয় গতিশক্তি হয় 4 গুণ, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এগুলো এক্সপ্লেনেশন তোমার যদি একটু সময় থাকে তাহলে তুমি লিখো। আচ্ছা, তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে এর ড্যাশ বৃদ্ধি পায়, এখন আয়তন বৃদ্ধি পায়। আমরা কি জানি তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, তাই না? অনেকে মনে করে ভাই একটা পাতিলের মধ্যে পানি রেখে আমি তাপ দিচ্ছি, প্রথম শুরুতে পানি ছিল এখানে, পরে দেখা যায় তাপ কমতে কমতে সেটা চলে আসছে এখানে, তাহলে ভাই আয়তন তো বাড়েনি, আয়তন তো কমছে। এটা আসলে ভুল কথা। এই যে বাষ্পটা যে হয়েছে সেটা তো এই পুরো এলাকা জুড়ে, তাই না? তো এই পুরো এলাকাটাই হচ্ছে মূলত এই আয়তন। ইজ ইট ক্লিয়ার? ওকে, দেন দেখো কি আছে। শ্রাব্যতার পাল্লা, শ্রাব্যতার পাল্লা হচ্ছে 20 থেকে 2000 হার্জ বা 20 হার্জ থেকে কি বলতে পারো 20 কিলো হার্জ, রাইট? এটাও হয়। আচ্ছা, নেক্সট দেখো আছে। অর্ধ পরিবাহী সংখ্যা লিখতে বলছে, এটা আমার থেকে তুমি বলার জন্য, তবে এগুলো হচ্ছে একটু জেনে নেবা। সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম, সালফাইড, গ্যালিয়াম, আর্সেনাইড ইত্যাদি হচ্ছে অর্ধ পরিবাহী। কোয়ান্টাম তত্ত্বের উদ্ভাবককে? সেটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। আগে দেখেছিলাম, এই যে দেখছো, মানে কমন কয়েকজন বিজ্ঞানীর নাম বারবার রিপিট হচ্ছে। আচ্ছা, আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন কত সালে হয়? সেটা হচ্ছে 1678 সালে। এটা রিপিট কোয়েশন। 1 কিলোমিটার আওয়ার মানে কত জুল? এটা রিপিট হয়েছে, এটাও রিপিট হয়েছে, সেটা হচ্ছে 3.6 × 10⁶ জুল। আচ্ছা, প্রশ্নদৃষ্টির যে সমস্যা সেটা হচ্ছে মায়োপিয়া, আর এই মায়োপিয়ার জন্য মূলত
কি ইউজ করা হয়? অবতল লেন্স। এই মাইপের জন্য মূলত অবতল লেন্স ইউজ করতে হয়। ইজ ইট ক্লিয়ার? আর দূরদৃষ্টির জন্য হচ্ছে উত্তল লেন্স। আচ্ছা, তো মৌলিক রশ্মি ও লব্ধ রশ্মির পার্থক্য ব্যাখ্যা করতে বলছে। এটাও পার্থক্যটা একদম ইজি, দেখে নিই একটু। আচ্ছা, জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে কি উৎপন্ন করা হয়? জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। হাইগেন কত সালে আলোর তরঙ্গ প্রদান করেন? এতক্ষণ ছিল আলোর তরঙ্গ তত্ত্ব কে দেন? হাইগেন্স। এখন বলছে কত সালে? 1978 সালে। সূর্যের যে ছায়াপথে থাকে তার নাম কি? মিল্কি ওয়ে, নট মিল্ক ওয়ে, সেটা হচ্ছে মিল্কি ওয়ে, আকাশ গঙ্গা। বাংলা নামটা কি হবে? আকাশ গঙ্গা। আচ্ছা, গ্রীষ্মের আপেক্ষিক গুরুত্ব কত? সেটা হচ্ছে 1.4। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব? এবং কি বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত? সো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন কত, মানে ভি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করতে বলছে। সো এটার জন্য বিখ্যাত যে ফর্মুলাটা সেটা হচ্ছে ভি ইন্টু হবে 1 প্লাস আরপি ডেল থিটা। ভিটা হচ্ছে ভি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন সেটা, তো সেটা হবে কি? ভি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন কত ছিল? 500 সেন্টিমিটার কিউব ইন্টু হবে 1 প্লাস 1/273 ইন্টু হচ্ছে ডেল থিটা কত বলো তো? 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে বলছে তাপমাত্রার পরিবর্তন। আর তাপমাত্রার পরিবর্তনের কথা আমরা এর আগে একটা কোয়েশ্চন সলভ করেছিলাম যে কি তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তরের ক্ষেত্রে ডিরেক্ট সেটাও কি হয়ে যায়? কেলভিন হয়ে যায়। সেখানে C/5 যে একটা সূত্র আছে না, ওইটা ইউজ করতে হয় না। সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে মানটা পেয়ে যাই 683.15 সেন্টিমিটার কিউব। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখে কি আছে। জুতা পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ভর 50 কেজি। তার জুতার তলার ক্ষেত্রফল হচ্ছে 200 সেন্টিমিটার স্কোয়ার হলে মাটিতে জুতার ছাপ বের করো, পি বের করতে বলছে। আমরা কি জানি পি করতে হবে F/m। সো এখানে বলের মান ডিরেক্ট দেওয়া নেই, আমরা কি করবো? F=mg বলবো। F= কি ধরবো? mg। সেখানে m দেওয়া আছে 50, জি হচ্ছে 9.8, ভাই হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে 200। এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আমাদেরকে মিটার নিতে হবে। এটা হবে 10^4। এখন 200 থেকে 10^4 কীভাবে আসলে সেটা অনেকের ক্ষেত্রে কনফিউশন হতে পারে। দেখো, 200 যদি সেন্টিমিটার থাকতো আর মিটারে কনভার্ট করতে হলে কী লিখতাম বলো তো? 200 সেন্টিমিটার সমান হচ্ছে 200 ইন্টু 10^2 মিটার, রাইট? এখন যদি এখানে স্কোয়ার দেওয়া আছে, আমরা কী করবো? এটাকে স্কোয়ার দিয়ে দেবো, তাহলে এটা কী হয়ে যায়? 10^4। ইজ ইট ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা ডিরেক্ট এখানে বলতে পারি যে কি 2.45 ইন্টু 10^4 প্যাসকেল। ইট ইজ দ্য কারেক্ট অপশন। সেখানে আসলে অপশন দেখেই হ্যান্ড ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেটর ইউজ করতে হতো না যদি আমরা একটু কী করতাম, অপশনগুলো একটু চেক করতাম। দেখো, এখানে শুধুমাত্র একটা অপশনেই কী দেওয়া আছে? 10^4 দেওয়া আছে। আর এখানে যেহেতু আমরা 10^4 দেওয়া আছে, এটার উপরে ওটা কী হয়ে যায়? 10^4 হয়ে যায়। তো আমরা বলতেই পারি যে এটা হবে 10^4 প্যাসকেল। ওকে, তো ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক কী? 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। ইজ ইট ক্লিয়ার? মুখস্থ টাইপের কোয়েশন। দেন হচ্ছে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? সেটা হচ্ছে 74.89 ডিগ্রি সেলসিয়াস। এটা মুখস্থ হয়ে যায়, তারপরে তুমি এভাবে বের করতে পারো C/5 F-32/9 এই ফর্মুলাটা ইউজ করে। তবে এটা মুখস্থ রাখাটি বেটার। বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। একটি সুর শলাকা দ্বারা বাতাসে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.66 মিটার হলে শলাকার কম্পাঙ্ক পর্যায়কাল কত? শলাকার কম্পাঙ্ক বের করতে বলছে, আমরা পর্যায়কাল নির্ণয় করতে বলছে। ফার্স্টলি আমরা
কম্পাঙ্কটা বের করবো, সেটা হচ্ছে পি ইকুয়াল টু এফ ল্যামডা। সো এক্ষেত্রে এফ ইকুয়াল টু হবে কি ভি বাই ল্যামডা। সেখানে ভিটা কী দেওয়া আছে, ভিটা হচ্ছে 332 বাই হচ্ছে কত ল্যামডা কত 1.66 মিটার। সেটা ক্যালকুলেটর যদি ইউজ করি তাহলে কাট অপশনটা কী হয়, সেটা হচ্ছে 200 হার্জ। আর এখন আমরা যদি পার্টিকেলটা বের করি কী হবে সেটা বলো তো, টি ইকুয়াল টু 1/f। কারণ আমরা কি জানি কম্পাঙ্ককে অন্ধার ভাগ হলে সেটা হয়ে যায় পর্যায়কাল 0.005 সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? সো এর কারেক্ট অপশন কী হবে, কম্পাঙ্ক 200 হার্জ। সো আমরা এখন পর্যন্ত অনেকগুলো কোয়েশ্চেন সলভ করেছি। এর আরেকটা পার্ট ইনশাল্লাহ লঞ্চ হবে। আর কি বলবো, মোটিভেশনাল কিছু স্পেস ভাই, এটা তুমিও আমাকে ছাড়িয়ে দিয়েছো। কারণ ইউটিউবে এত তো হবে যে ভিডিও থাকতে তুমি একটা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মে ঢুকে এই ক্লাসটা দেখছো, এটাই অনেক কিছু। এটাকে কন্টিনিউ করো, চালিয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হচ্ছে পার্ট 2-তে। আর একটাই কথা বলবো, এই 100 টার্গেট একজ্যাক্ট ফোকাসে থাকে, আর এই ফোকাসটাকে ধরে রাখো। সি ইউ সুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।